রেজাল্টের দিন যা নয় তাই বলে তরুকে দোষারোপ করলো। এরপর সপ্তাহখানিক যোগাযোগ রাখলো না। তারপর ফোন করে একদিন তরুকে এদের বাসায় নিমন্ত্রণ করলো। বলল সরি বলতে চাই তরুকে। তরু শুধু বিশ্বাস করেই দেখা করতে গিয়েছিল আশার সাথে, আর সেখানেই ভুলটা করেছিল তরু। ওদের বাসায় যাওয়ার পর খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে সেই জঘন্য কাজটা করেছিল আশা। তরুকে যে কোনোভাবে উপরে উঠতে না দেওয়াটাই আশার উদ্দেশ্য ছিল। নির্ঝর দাঁতে দাঁত চেপে শুনছিল কথাগুলো। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে এরকম কেউ করতে পারে সেটা কল্পনাও করতে পারছিল না। তা নিয়েও কাঁদছিল কথাগুলো বলতে বলতে। আশার বাড়িতে পরের দিন সকালে যখন তরুর ঘুম ভেঙেছিল তখন তরু জানতো না যে ওর সাথে ঠিক কী হয়েছে। গল্প করতে করতে কিভাবে ঘুমিয়ে গেল এই প্রশ্নের উত্তর মেলাতে পারেনি তরু। আশার থেকে বিদায় নিয়ে হোস্টেলে ফিরে চমকে গেল তরু। সবাই ওর দিকে তাকাচ্ছে, কেউ আবার মুখ টিপে হাসছে। রুমমেটরাও কেউ কথা বলছিল না ওর সাথে। শেষে তরু বাধ্য হয়ে প্রশ্ন করলো ওরা এমন কেন করছে। এক রুমমেট তরুর নগ্ন ছবিটা বের করে সামনে ধরলো। প্রথমে তরু বিশ্বাস হলো না যে এটা সত্যি ওর সাথে হচ্ছে। ছবিটা প্রথম দেওয়া হয়েছে একটা ছেলের আইডি থেকে, যে দাবি করেছে তরুর সাথে সে রাত কাটিয়েছে, কিন্তু সেই আইডি পরে আর খুঁজে পাওয়া গেল না। আশা পুরো ব্যাপারটা এমনভাবে সাজিয়েছিল যাতে ও নিজেও নিরাপদ থাকতে পারে। সবাই এটাই বিশ্বাস করে নিল যে তরু কোনো ছেলের শয্যাসঙ্গী হয়েছিল যে ছবিটা ভাইরাল করে দিয়েছিল। তরু দিকবিদি জ্ঞানশূন্য হয়ে আশাকে কল করতে নিতেই আননোন নাম্বার থেকে টেক্সট এসেছিল ওর ফোনে। কেমন লাগছে তরু? শুধু আমি আর তুমি জানি যে কোনো ছেলে ঘটিত ব্যাপার ছিল না এটা। কোনো পুরুষের স্পর্শ গায়ে না লেগেও এখন তুমি একটা নষ্ট ক্যারেক্টারলেস মেয়ে হয়ে গেলে। শুধু একটা ছবি কত কিছু বদলে দিতে পারে, তাই না? আসগর খানের কাছে তরুর হোস্টেল থেকে ফোন এসেছিল সেদিন সকালে। হোস্টেলের সব মেয়েরা নালিশ জানিয়েছে কর্তৃপক্ষের কাছে। তরুকে ওখানে রাখলে তারা কেউ থাকবে না। আসগর খান তৎক্ষণাৎ গিয়ে তরুকে নিয়ে এসেছিলেন, কিন্তু আসগর খান তরুকে নিয়ে বাসায় ঢুকতে চাইলে বাধা দিলেন লাভলি বেগম। কিছুতেই তরুকে তিনি ঘরে ঢুকতে দিবেন না। আসগর খান অবশ্য স্ত্রীর কথা কানে তোলেননি। আসগর খানের সাথে ঘরে ঢোকার পরে তরুকে অকথ্য নোংরা ভাষায় গালাগালি দিতে থাকলেন লাভলি বেগম। নির্ঝর স্তব্ধ হয়ে শুনে যাচ্ছিল তানির কথাগুলো। ওর দু চোখের কার্নিশ বেয়েও তখন অশ্রুধারা নেমেছে। তানি সেদিন বলেছিল, ভাইয়া তুই জলদি আয়। দুদিনেই তরু আপা যেভাবে ভেঙে পড়েছে আর কিছুদিন এভাবে থাকলে হয়তো মরেই যাবে। নির্ঝর মনের মধ্যে প্রবল অস্থিরতা চেপে বলেছিল, তানি শুধু 2টা মাস তরুর দিকে খেয়াল রাখিস প্লিজ। আমি চাইলেও 2 মাসের আগে দেশে ফিরতে পারবো না। এখন আব্বুকে ফোনটা দে। আসগর সাহেবের মনের মধ্যেও সেদিন খসখস করে যাচ্ছিল। সব জেনে নির্ঝর তরুকে রিজেক্ট করবে না তো। নিজের মনের অস্থিরতা চেপে তিনি সেদিন নির্ঝরকে বলেছিলেন, সবই তো শুনলি তানির কাছে। সব জানার পর তোর যদি মনে হয় তরু এখন আর তোর উপযুক্ত নেই, তাহলে আগে ভাগেই জানিয়ে দিস আমাকে। সবাই ওকে ছাড়তে পারলেও আমি তো পারবো না। আমার কলিজার টুকরো বোনটা রেখে যাওয়া একমাত্র আমানত তরু। নির্ঝর অস্থির হয়ে উত্তর দিয়েছিল, তুমি পাগল হয়েছ আব্বু? এরকম একটা কারণে আমি তরুকে ছেড়ে দেব? তোমার কি মনে হয় তোমার ছেলে একটা অমানুষ? আব্বু আমার কাছে যে তরু কি সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার তরুকে শুধু 2টা মাস কষ্ট করে দেখে রেখো, তারপর আমি যা করার ব্যবস্থা করব। বাবা ছেলে দুজনেই কাঁদছিল তখন। সেই ঘটনার পরে গত 2 মাসে নির্ঝর হাজারবার চেষ্টা করেছে তরুর সাথে কথা বলার, কিন্তু তরু রাজি হয়নি। মাঝে মাঝে তানি কল কানেক্ট করে তরুর সাথে গল্প করত। তানি 10 কথা বললে তরু একটা জবাব দিত। সে 1 লাইন শোনার জন্যই নির্ঝর তৃষ্ণার্তের মতো অপেক্ষা করত। নির্ঝর বুঝেছিল তরু তার জীবনের কঠিনতম দিনগুলো পার করছে, কিন্তু সেটা যে ঠিক কতটা যন্ত্রণাদায়ক সেটা নির্ঝর বুঝেছিল ওদের বাসায় পা রেখেই। বসার ঘরে পা রাখতে মায়ের কর্কশ ধ্বনি কানে এসেছিল। তরুকে করা মায়ের সেই জঘন্য সম্বোধন, নোংরা অপমান সবই ওর কানে এসেছিল। নির্ঝর অবাক হয়ে দেখছিল একটা আধা বুড়ো লোকের সাথে তার তরুকে বিয়ে দেওয়ার জন্য মা কেমন মরিয়া হয়ে উঠেছিল। নির্ঝরের তখনও বিশ্বাস হচ্ছিল না যে এটা সত্যি ওর মা। কোনো মা কি সত্যি এতটা নিচু মানসিকতার হতে পারে? তরুকে ঘুম পাড়িয়ে নিজের রুমে এসে অতীতের স্মৃতিচারণ করতে করতে অস্থিরভাবে পায়চারি করল নির্ঝর। খুব একটা বেশি ছুটি নেই হাতে। 3 মাস চলে যাবে দেখতে দেখতে। তার আগে কিছু একটা করতে হবে। 92 কেজি ওজনের শরীর নিয়ে এমনিতে লাভলি বেগমের জীবনের সমস্যার অন্ত নেই। এর মধ্যে নির্ঝরটা দেশে ফিরে চিন্তারও বাড়িয়ে দিয়েছে। অতিরিক্ত টেনশন লাভলি বেগম একদমই নিতে পারেন না। তাতে তার প্রেশার বেড়ে যায়, পালপিটেশন হয়, হাত পা কাঁপতে থাকে। ছেলেটাও আসার সময় পেল না। মনটা ছেলের জন্য পুড়ত বলে গত 5 বছর অন্তত 1000বার তিনি ছেলেকে বলেছেন কয়েকদিনের জন্য হলেও দেশে আসতে। প্রত্যেকবারই নির্ঝর সেটা নাকচ করেছে। চাকরির প্রেশার, ফাইন্যান্সিয়াল স্টেবল না হয়ে সে কিছুতেই দেশে ফিরবে না। এখন ঠিকই হাজির হয়ে গেছে। নিশ্চয়ই ওই নষ্টা মেয়েটার কীর্তিকলাপ জেনেই ফিরেছে নির্ঝর।
ইন্টারনেটের যুগ এখন, নির্ঝরের জানাটা অস্বাভাবিক কিছু নয়। আর সেখানেই লাভলি বেগমের ভয়। কি চলছে ছেলের মনে কে জানে। স্বামী তো ছেলের সাথে বোনের মেয়েকে ঘুচিয়ে দেওয়ার জন্য একদম মুখে আছে। দুপুরের ব্যাপারটাই ধরা যাক না। তরু রুম থেকে কেমন জোর করে টেনে রুমে নিয়ে এলো, তারপর টাল বাহানো শুরু করলো। শরীর নাকি হুট করে অসুস্থ লাগছে। শেষে মাথা ম্যাসেজ করে দিতে হলো, হাত পা টিপতে হলো। এভাবেই পুরোটা বিকেল আটকে রাখলো। এসব যে ভান সেটা বুঝতে অসুবিধা হলো না লাভলি বেগমের। একবার তো ইচ্ছে করছিল স্বামীর গলা টিপে ধরতে। লাভলি বেগম মনে মনে কঠিন সংকল্প করলেন, কিছুতেই নির্ঝরকে তিনি তরুর কাছে ঘেঁষতে দেবেন না। স্বামীর হাত থেকে ছাড়া পেয়ে তিনি ছুটে গেলেন ছেলের রুমে। নির্ঝর তখন লাগেজের জিনিসপত্র গুছিয়ে রাখছে। লাভলি বেগম এগিয়ে গেলেন ছেলের কাছে। আজ কতগুলো বছর পর দেখছেন ছেলেকে। নির্ঝর তাকে দেখে বলল, কেমন আছো মা? লাভলি বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এত শুকিয়ে গেলে কিভাবে? ওখানে ঠিকভাবে খাওয়া দাওয়া করিস না? অন্য সময় হলে মায়ের এই আদরটুকু খুব করে উপভোগ করত নির্ঝর, কিন্তু আজ মায়ের সেই অন্য রূপ দেখার পরে কেন জানি কিছুই ভালো লাগছিল না ওর। তবুও মুখে হাসি টেনে বলল নির্ঝর, আমি খুব টায়ার্ড আম্মু, খেতে দাও। এক্ষুনি দিচ্ছি। লাভলি বেগম হন্তদন্ত হয়ে ছুটলেন ছেলের খাবারের আয়োজন করতে। খেতে খেতে টুকিটাকি কথোপকথন হলো মা ছেলের মধ্যে, কিন্তু লাভলি বেগমের মাথায় শুধু একটা চিন্তাই ঘুরপাক খেতে থাকলো, যে কোনোভাবে তরুকে নির্ঝরের থেকে দূরে রাখতে হবে। আর সেজন্য নিজের মতো করে চেষ্টাও শুরু করে দিলেন তিনি। রাতের খাবার সময় তরুর অনুপস্থিতির মধ্যে দিয়ে শুরু হলো লাভলি বেগমের পরিকল্পনা বাস্তবায়নের সর্বাত্মক প্রচেষ্টা। আসগর খান টেবিলের কাছে এসে আবার তরুর রুমের দিকে রওনা দিলেন। পেছন থেকে লাভলি বেগম প্রশ্ন করলেন, কোথায় যাচ্ছ? তরুকে ডেকে আনি। দরকার নেই, তরুর খাবার আমি রুমে দিয়ে এসেছি। কেন? আরে তরু নিজেই তো এখানে এসে খেতে চায় না, তাই ভাবলাম ওর খাবার এখন থেকে ঘরেই দিয়ে আসবো। আসগর খান হাল ছেড়ে দিয়ে চেয়ারে বসে পড়লেন। নির্ঝর আর তানিও চুপচাপ শুনছিল মায়ের কথোপকথন। আজ দুপুরেও যে খাবার খেতে ডাইনিং রুমে এসেছে, তার রাতের খাবারটা ঘরে কেন দিয়ে আসা হয়েছে সেটা না বোঝার মতো বোকা ওরা কেউ নয়। নির্ঝরের থেকে তরুকে দূরে রাখার জন্যই যে এসব করা হচ্ছে সেটা ওরা বুঝে গেল অনায়াসেই। নির্ঝরের চোখ দুটো তরুকে দেখার জন্য তৃষ্ণার্ত হয়েছিল। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে সেই তৃষ্ণা বাড়ল আরও। পরের দিন সকালের ব্রেকফাস্ট টেবিলেও তরুর দেখা পাওয়া গেল না। নির্ঝর নাস্তা করতে করতে তাড়া দিল বাবাকে, আব্বু জলদি নাস্তা খাওয়া শেষ করো, দেরি হয়ে যাচ্ছে আমার। লাভলি বেগম চায়ে চুমুক দিয়ে সরু চোখে তাকিয়ে প্রশ্ন করলেন, কোথায় যাবি তোর আব্বুকে নিয়ে? একটু কাজ আছে আম্মু। সংক্ষেপে জবাব দিয়ে এক প্রকার এড়িয়ে গেল নির্ঝর। বাবা ছেলে দুজনেই বাসার বাইরে বের হয়ে হাত ছেড়ে বাঁচল। নির্ঝর বলল, চলো আব্বু, সামনে মোড়ের কফি শপটায় গিয়ে বসি। আসগর খান কফি শপে ঢুকে আশ করে চেয়ারে বসে বললেন, নে এবার বল কি বলবি। বাসায় তো তোর মায়ের যন্ত্রণায় ঠিকভাবে কথাই বলা যায় না। বিয়েটা যত দ্রুত সম্ভব করে ফেলতে চাই আব্বু। সে তো আমিও চাই। তোর মা আবার কখন কি করে বসে। তাহলে আজ অথবা কালকের মধ্যে সেরে ফেলি। সে কি এত জলদি? সবে তো এলি, দু একটা দিন যাক না হয়। তুমি বুঝতে পারছো না আব্বু, আমার ছুটি মাত্র 3 মাসে, এর মধ্যেই সব করতে হবে। আমি চাই এবার আমার সাথে তরুকে নিয়েই যেতে। এখানে থাকলেও কখনো সুস্থ স্বাভাবিক একটা জীবন পাবে না। তাই যত দ্রুত সম্ভব বিয়ের কাজটা সেরে ফেলতে হবে। তারপর তরুর পাসপোর্ট বানাতে দিতে হবে। লম্বা একটা প্রসেস আব্বু, এখন থেকে শুরু না করলে আমি এগোতে পারবো না। এতদিন যেটুকু মনে সংশয় ছিল তরুর প্রতি নির্ঝরের কনসার্ন দেখে আসগর খান নিশ্চিন্ত হলেন পুরোটাই। তবুও ছেলের মন বোঝার জন্য আবার প্রশ্ন করলেন, আরে নির্ঝর, তুই সত্যিই মন থেকে বিয়েটা করতে চাইছিস তো? এমন নয় তো যে আগে রাজি হয়েছিলি বলে লোক লজ্জায় এখন না বলতে পারছিস না, অথবা আমাকে মুখ ফুটে বলতে পারছিস না তাই? আব্বু আমি তোমাকে ব্যাখ্যা করে কিছুই বলবো না, শুধু এইটুকু বলি, তুমি যদি আম্মুর মতো এই বিয়েতে অমত করতে তবু আমি ওকে বিয়ে করতাম। আসগর খান প্রসন্ন হলেন ছেলের উত্তর শুনে। পরবর্তী আধ ঘন্টার মধ্যে দুজনে মিলে ছোটখাটো একটা প্ল্যানও করে ফেলল। আসগর খান বেশ ভালোভাবেই বুঝতে পারছিলেন লাভলি বেগম এই বিয়েটা কিছুতেই হতে দেবেন না। যে কোনোভাবে হলেও তিনি বিয়েটা আটকে দেবেন। তাই সিদ্ধান্ত হলো পরের দিন সকালে নির্ঝর একা আগে বাসা থেকে বের হবে। তার কিছুক্ষণ পর আসগর খান কোনো একটা দরকারি কাজের কথা বলে তরুকে নিয়ে বের হবেন। তারপর কোনো কাজী অফিসে গিয়ে বিয়ের কাজটা সেরে ফেলতে হবে। পরিকল্পনা করে দুজনে বাসায় ফিরল ফুরফুরে মেজাজে। নির্ঝর সারাদিন বাসাতেই থাকলো, কারণে অকারণে বাসার মধ্যে ঘুরঘুর করলো।
কিন্তু একবারের জন্য দেখা পাওয়া গেল না পরম কাঙ্ক্ষিত মানবীর। নিজেকে 4 দেয়ালের মধ্যে পুরোপুরি বন্দি করে ফেলেছে সে। নির্ঝরে পুরো রাত কাটলো উৎকণ্ঠায়। আজকের রাতটা শুধু ব্যাস, কাল থেকে তরুকে সে পেয়ে যাবে বৈধভাবে। ওই সুন্দর মুখশ্রী দেখার জন্য চাতকের মতো তৃষ্ণার্ত হয়ে থাকতে হবে না আর। সকাল সকালে গোসল সেরে স্কাই ব্লু কালারের একটা পাঞ্জাবি পরে নিল। লাভলি বেগম ওকে দেখে প্রশ্ন করলো, কিরে কোথায় যাচ্ছিস? নির্ঝর হেসে উত্তর দিল, কয়েকটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো মা, আজ দুপুরে বাইরেই খাবো। নির্ঝর চলে গেল। গুনে গুনে তার ঠিক 30 মিনিট পরে তরুকে নিয়ে বের হলেন আসগার শেখ। আবারও মুখোমুখি লাভলি বেগম। বোরকা পরিহিত তরুকে দেখে তিনি একই প্রশ্ন করলেন, এ কি, তোমরা আবার কোথায় যাচ্ছ? কাজ আছে একটু, বাসায় ফিরে তোমাকে সব বলবো। তোমার কাজ থাকলে তুমি যাও, তরুকে নিয়ে টানা হেচড়া করছো কেন? কাজটা তরুরই, তাই ওরও যাওয়া দরকার। কিন্তু তরুর যে আজ কোথাও যাওয়া হবে না। কিন্তু কেন? কারণ আজ আমার শরীরটা ভালো লাগছে না, তাই রান্না বান্না সব তরুই করবে। তরু যাও, বোরকা চেঞ্জ করে রান্নাঘরে যাও। এবার অবাক হলেন আসগর খান। তরু এক পলক মামার দিকে তাকালো, তারপর নিজের রুমে চলে গেল। আবার লাভলি বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে বললেন, নির্ঝরের বাপ, 30 বছরের সংসার জীবনে তোমাকে আমি হাড়ে হাড়ে চিনেছি। সেজন্য তোমার প্রতি আমার 2 পয়সারও বিশ্বাস নেই। দেখা যাবে আমার আড়ালে এই নষ্টা মেয়েকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দেবে, আর আমি বেঁচে থাকতে সেটা কখনোই হতে দেব না। আজ থেকে তরুর বাইরে যাওয়া বন্ধ। একান্ত প্রয়োজনে যদিও বা কখনো যেতে হয়, নির্ঝর যখন বাসায় থাকবে তখনই তুমি ওকে নিয়ে যাবে। 30 বছরের সংসার জীবনে আসগর খান স্ত্রীকে খুব ভালোভাবেই চেনেন। নিজের জেদ বজায় রাখার জন্য যা খুশি করতে পারে এই মহিলা, এর প্রমাণ বহুবার পেয়েছেন তিনি। আজ আরেকবার আসগর খান স্বীকার করতে বাধ্য হলেন, লাভলি বেগমকে এত হালকাভাবে নেওয়া একেবারেই ঠিক হয়নি। বাসার বাইরে বের হয়ে একই নির্ঝরের সাথে দেখা করলেন তিনি। নির্ঝরকে প্রচণ্ড রকম হতাশ মনে হলো। অনেক ভেবেও বলল, এক কাজ করো আব্বু, কালকে তুমি তরুকে নিয়ে আগে বের হবে, এরপর মাকে ম্যানেজ করে না হয় আমি পরে বের হবো। তোরা মায়ের আদরটুকুই পেয়েছিস সবসময়, কিন্তু তার কঠিন জেদি রূপটা দেখেছি আমি। একবার যদি সে আমাদের প্ল্যান বুঝতে পারে তাহলে জীবনেও এটা হতে দেবে না। তাছাড়া একদিন না হয় কোনোভাবে ম্যানেজ করলাম। তরুকে নিয়ে তো মাঝে মধ্যেই বেরোতে হবে। ওর পাসপোর্ট, ভিসা এগুলো তো ওকে ছাড়া হবে না। আমাদের নতুন কিছু ভাবতে হবে নির্ঝর। আমি নতুন কিছু ভাবার মতো অবস্থা এখন নেই আব্বু, আজ বাসায় যাই, রাতে ফ্রেশ মাইন্ডে ভাবতে বসবো আবার। নির্ঝরে অবশ্য নতুন করে কিছু ভাবার সময় পেল না। তার আগে সন্ধ্যা রাতেই খবর এলো লাভলি বেগমের ছোট বোনের হাজবেন্ড হঠাৎ স্ট্রোক করে মারা গেছেন। লাভলি বেগম এসে নির্ঝরকে বললেন তাকে নিয়ে রংপুরে বোনের বাসায় যেতে। আসগর খান বাধা দেওয়ার চেষ্টা করলেন একবার। নির্ঝরকে নিয়ে যাওয়ার কি দরকার, আমি যাই তোমার সাথে। একদম না, আমি নির্ঝরকে নিয়েই যাব। অগত্যা নির্ঝরকেই যেতে হলো মায়ের সাথে। সারা রাত জার্নি করে গন্তব্যে গিয়ে পৌঁছানোর পর সামনে তাকে নির্ঝর চাপা স্বরে আর্তনাদ করে উঠল। ও মাই গড! আতকে উঠলেন লাভলি বেগমও। গতকাল পুরো রাত বোধহয় বৃষ্টি ছিল এদিকে। সেই বৃষ্টিতে সারা উঠোন কাদায় মাখামাখি। তার উপর মৃত বাড়িতে লোকের আনাগোনায় সেই কর্দমাক্ত উঠোন আরও বিভৎস রূপ ধারণ করেছে। নির্ঝর বহু কষ্টে মাকে নিয়ে উঠোনের সীমানাটুকু পার হলো। সেদিন ওদের কাটলো রংপুরে। পরের দিন সকালে লাভলি বেগম ছেলেকে নিয়ে রওনা হলেন আবার, কিন্তু উঠোনে নেমেই বাঁধল বিপত্তি। অসাবধানতায় পা রাখতে গিয়ে নিজের 92 কেজির শরীর নিয়ে উঠোনে ধপাস করে পড়ে গেলেন লাভলি বেগম। নির্ঝর কিছুটা দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। এমন দুরবস্থায় কয়েকজনের সহায়তায় কোনো রকমে ধরে এনে খাটে শোয়ালো মাকে। অসহায় কণ্ঠে বলল, আমি বললাম যে ফোনে কথা বলে শেষ করে নিই, যে হাত ধরে নিয়ে যাবো তোমাকে, তুমি আগেই নামতে গেলে কেন? লাভলি বেগম তখন উত্তর দেওয়ার মতো অবস্থা নেই। তৎক্ষণাৎ ভ্যান ডাকা হলো। মাকে নিয়ে বাসায় ফেরার বদলে হাসপাতালে ছুটতে হলো নির্ঝরকে। এক্স রে করে ডাক্তার জানালেন ইনজুরি ভালোই হয়েছে, পা ভেঙে গেছে, কোমরের দিকেও কিছুটা ফ্র্যাকচার হয়েছে। পা ব্যান্ডেজ করে ওষুধ লিখে দিলেন ডাক্তার। সাথে এও বললেন 2 মাসের জন্য নড়াচড়া একেবারে বন্ধ। বাসায় নিয়ে যাওয়া হলো লাভলি বেগমকে। নির্জন তখন পুরোপুরি হতাশ। এই অবস্থায় মাকে নিয়ে ঢাকায় কিভাবে ফিরবে সেটাই বুঝতে পারছিল না। এদিকে দিনের পর দিন চলে যাচ্ছে। এর সমাধান দিল নির্ঝরের খালাতো ভাইয়ের বউ। নির্ঝরকে সে বলল, ভাইয়া এই অবস্থা, খালাম্মাকে ঢাকা নিয়ে গেলে জার্নিতে তার কোমরের ব্যথাটা আরো বাড়তে পারে। ডাক্তার তো তাকে জার্নি করতে বারণ করেছেন। তার চেয়ে বরং খালাম্মা এই 2 মাস এখানেই থাক। কষ্ট করে আপনারা এসে না হয় দেখে যাবেন মাঝে মাঝে। আর বাবার মৃত্যুতে মায়ের মনটাও ভালো নেই। খালাম্মা কয়েকদিন পাশে থাকলে তাও ভালো লাগবে।
নির্ঝরের খালাও সায় দিল ছেলের বইয়ের কথায়। এদিকে লাভলি বেগম পড়লেন উভয় সংকটে। তার মাথায় তখন টেনশন, নির্ঝরকে একা ছাড়া মানেই তো ওই মেয়েটাকে মাখামাখি করার সুযোগ করে দেওয়া। আবার এত পথ জার্নি করে যেত, শরীর সায় দিচ্ছে না। শেষে অনেক ভেবেচিন্তে নির্ঝরের সাথে একা কথা বলতে চাইলেন তিনি। এবার আর কোনো রাগ ঢাক নাই, সরাসরি ছেলের সাথে কথা বললেন তিনি।